আমি নিহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র। আমার দিন চলত টিউশনি আর পার্ট টাইম কাজ করে। রাজধানীতে নিজের খরচ জোগাড় করতে গিয়ে একটি জিনিসের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, একটি সস্তা আশ্রয়। অনেক খোঁজাখুঁজির পরর পুরন ঢাকার আজিমপুরের পুরনো এক গলির ভেতরে এক জরাজীর্ণ মেস খুঁজে পেলাম। বাড়িটির নাম ছিল রায় ভিলা। লতাপাতায় ঢাকা বিশাল দোতলা বাড়ি। এর প্রতিটি ইটে যেন এক শতকের পুরনো ইতিহাস লেগে আছে। বাড়ির মালিক হাশেম সাহেব একজন বয়স্ক শান্ত স্বভাবের লোক। তিনি আমাকে দোতলার একেবারে শেষ ঘরটা দেখালেন। তিনি মৃদু স্বরে বললেন, বাবা নিহাদ, ভাড়া খুবই কম রাখব, তবে একটা কথা, এই ঘরটা নিয়ে অদ্ভুত কথা রটে আছে। শুনেছি রাতে কিছু একটা ঘটে এখানে। কেউ বেশি দিন টিকতে পারে না। তোমার সাহস থাকলে থাকতে পারো। আমার পকেটের দিকে তাকিয়ে ভূতের কথা তখন তুচ্ছ মনে হলো। ভয় পাই না কাকা, আমি এখানেই থাকব। অন্ধকার আর অস্বস্তিকর শীতলতা ঘরটায় ঢুকেই আমার প্রথম অনুভূতি হল অসহনীয় ঠান্ডা। বাইরের তপ্ত গরমেও যেন ঘরটার ভেতর একটা হিমশীতল বদ্ধ মেজাজ। ছোট্ট একটা জানালা, তাও আবার সামনের পুরনো বাড়ির দেয়াল ঘেঁষে। দিনের আলোও এখানে ঢুকতে পারে না। সর্বদা ঘরের ভেতর একটা আবছা অন্ধকার এবং কেমন একটা স্যাঁতসেঁতে গন্ধ। প্রথম 10 দিন সব মোটামুটি ঠিকই ছিল। রাত করে টিউশনি থেকে ফিরতাম। মেসের অন্য সদস্যরা যেমন কামাল ভাই আর রফিক সবাই আগেই ঘুমিয়ে পড়তেন। আমি একা কাঠের পুরনো মেঝেতে পা টিপে টিপে হেঁটে নিজের ঘরে ঢুকতাম। প্রথম অস্বাভাবিক ঘটনাটি ঘটল এক গভীর রাতে। আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছিলাম। হঠাৎ অনুভব করলাম ঘরের তাপমাত্রা যেন আরও অনেক কমে গেছে। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এরপরেই শুনলাম জানালার পাল্লাগুলো খটখট শব্দে নড়ে উঠল, অথচ বাইরে বাতাস ছিল না। আমি উঠে জানালার দিকে তাকালাম, কিছু দেখলাম না। যেই না আবার বসতে যাব, ঠিক তখনই আমার পড়ার বইটি টেবিলের কিনারা থেকে ধপাস করে নিচে পড়ে গেল। আমি চমকে উঠলাম, আশেপাশে তাকালাম। ঘরে আমি ছাড়া আর কেউ নেই। মনকে বোঝালাম হয়তো টেবিলে অসাবধানতাবশত রাখা ছিল না, কিন্তু ভয়টা থেকেই গেল। এরপর থেকে প্রায় প্রতিদিনই রাতে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। মাঝরাতে দরজায় অস্পষ্ট টোকা পড়ার শব্দ শুনতাম। প্রথমে ভাবতাম অন্য কেউ, কিন্তু দরজা খুললে কাউকে দেখতে পেতাম না। কখনো কখনো মনে হতো আমার মাথার ঠিক ওপর দিয়ে কেউ হেঁটে গেল, অথচ আমি দোতলায়। ছাদের ওপর থেকে ভেসে আসত অস্পষ্ট ফিসফিসানি, যেন বহু পুরনো অস্পষ্ট ভাষায় কেউ কথা বলছে। এই সময়টায় আমার ঘরের লাইটগুলো প্রায় আপনা আপনি দপ করে নিভে যেত, যদিও বাইরে সব ঠিক থাকত। একদিন রাত 3টে নাগাদ ওয়াশরুমে গিয়েছিলাম। লাইট জ্বালিয়ে যেই আমি দরজায় তালা লাগাতে গেছি, ঠিক তখনই লাইটটা নিভে গেল। চারপাশে মিশমিশে অন্ধকার। আমি দ্রুত সুইচ অন করলাম। আলো জ্বলল, কিন্তু তখনই দেখলাম ওয়াশরুমের আয়নায় আমার প্রতিবিম্বের ঠিক পিছনে জলের ফোঁটা ফোঁটা ছাপ দিয়ে তৈরি একটি অস্পষ্ট মুখ ভেসে উঠল। মুখটি 1 সেকেন্ডের জন্যও ছিল না, কিন্তু সেই মুখের সময় জন্যও ছিল না। কিন্তু সেই মুহূর্তের আতঙ্ক আমার বুকের ভেতর গেঁথে গেল। আমি ভয়ে গোসল না করেই ঘর থেকে বেরিয়ে এলাম। মাসখানেক পার হল। আমি প্রচণ্ড মানসিক চাপ এবং ঘুমের অভাবে ভুগতে শুরু করলাম। ঘর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলেছিলাম, কিন্তু হাতে টাকা গোছাতে পারিনি। সেদিন ছিল পূর্ণিমার কাছাকাছি রাত। রাত তখন 3:17। তীব্র ঠান্ডায় আমার ঘুম ভেঙে গেল। এই ঠান্ডা স্বাভাবিক ছিল না, যেন কেউ বরফ হাতে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলতেই দেখলাম আমার টেবিল ল্যাম্পটি দপদপ করে জ্বলছে আর নিভছে, আর ঘরের ভেতরে জানলার কোণ ঘেঁষে একটি লম্বা আবছা ছায়া দাঁড়িয়ে।
ছায়াটি মানুষের আকৃতির, কিন্তু অত্যন্ত লম্বা ও শীর্ণ। মনে হচ্ছিল যেন অন্ধকার জমাট বেঁধে এই রূপ নিয়েছে। ভয়ে আমার শরীর অবশ হয়ে গেল। আমি নড়াচড়া করতে পারছিলাম না, চোখ সরাতে পারছিলাম না সেই ভয়ানক দৃশ্যের দিক থেকে। ছায়াটা ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে আসতে লাগল। তার চলার কোনো শব্দ ছিল না, শুধু তার কাছে তার চলার কোন আসার সঙ্গে সঙ্গে ঘরের ঠান্ডা যেন আরো তীব্র হতে লাগল। ছায়াটা একদম আমার বিছানার পাশে এসে থামল। এবার ল্যাম্পটা পুরোপুরি নিভে গেল। অন্ধকারে আমি শুধু অনুভব করতে পারলাম একটা হিমশীতল নিঃশ্বাস আমার মুখের ওপর পড়ছে। মনে হলো কেউ যেন অত্যন্ত নিচু হয়ে আমাকে দেখছে। নিঃশ্বাসে ছিল পুরনো স্যাঁতস্যাঁতে মাটির এবং পোড়া গন্ধ। আমার সমস্ত শরীর অসাড় হয়ে গেলেও হৃৎপিণ্ড যেন আপ্রাণ চেষ্টা করছিল বুক ফুঁড়ে বেরিয়ে আসতে। আমি শেষবারের মতো চোখ বন্ধ করলাম। ভয়ে চিৎকার করতেও পারছিলাম না। আমি মন দিয়ে শুধু পরিচিত মন্ত্রগুলো স্মরণ করতে লাগলাম। সকালে যখন ঘুম ভাঙল, তখন সারা ঘরে সূর্যের হালকা আলো। মনে হলো সবটাই দুঃস্বপ্ন ছিল, কিন্তু বিছানা থেকে উঠে আমি হতবাক হয়ে গেলাম। আমার ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে, বইপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, জলের গ্লাসটা উল্টানো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল আমার পড়ার টেবিলের ওপর, যেখানে আমি ল্যাম্প জ্বালিয়ে পড়তাম, সেখানে 5টি আঙুলের স্পষ্ট কালো ছাপ, যেন কাদা বা কালি মাখা কোনো হাত টেবিলটি চেপে ধরেছিল। ছাপটি এত গাঢ় ছিল যে সেটা কোনোভাবেই মোছা যাচ্ছিল না। আর আমার বালিশের পাশে আমার হাতের ওপরের অংশটা ছিল বরফের মতো ঠান্ডা। সেখানে যেন কেউ এক মুহূর্তের জন্য খুব জোরে চেপে ধরেছিল, একটি হিমশীতল স্পর্শের স্পষ্ট চিহ্ন। আর এক মুহূর্ত আমি সেখানে থাকিনি। সেদিনই আমি মেস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। হাশেম সাহেবকে শুধু বললাম, কাকা, আমার পক্ষে এই ঘরে থাকা সম্ভব না। তিনি কিছু বললেন না, শুধু দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। হয়তো তিনি জানতেন এটাই ঘটবে। আমি ভূতের গল্পে বিশ্বাস করতাম না, কিন্তু আজিমপুরের সেই রায়ভিলা আর সেই 1 মাসের অভিজ্ঞতা আমার জীবনের সমস্ত বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল। সেই পুরনো বাড়িটা আজও আজিমপুরের গলিতে দাঁড়িয়ে আছে, আর আমি জানি তার ভেতরে আজও কোনো অতৃপ্ত আত্মা অন্ধকারে নিজের উপস্থিতি জানান দেয়।